দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, কলকাতা টিভির খবরেই শিলমোহর। কারণ উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং এ অনুপস্থিতির হার প্রায় 25%। প্যানেলভুক্ত 8,749 জন চাকরি প্রার্থীকে ডাকা হয়েছিল। তার মধ্যে অনুপস্থিত চাকরি প্রত্যাখ্যানের সংখ্যা মিলিয়ে 2072। কার্যত এই খবর আমরা এর আগেই দেখিয়েছিলাম কলকাতা টিভিতে। আর কলকাতা টিভির খবরই শিলমোহর, যেখানে উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং এ অনুপস্থিতির হার প্রায় 25% এবং প্যানেলভুক্ত 8,749 জন চাকরি প্রার্থীকে কাউন্সিলিং এ ডাকা হয়েছিল। তার মধ্যে অনুপস্থিত এবং চাকরি প্রত্যাখ্যানের সংখ্যা মিলিয়ে 2072। কলকাতা টিভিতে কিছুদিন আগে আমরা এই খবর আপনাদের সামনে আমরা দেখিয়েছিলাম। কার্যত কলকাতা টিভির খবরেই শিলমোহর। শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে বিস্তারিত জানবো। শুভঙ্কর, কলকাতা টিভিতেই আমরা এই খবর দেখিয়েছিলাম, কার্যত সেই খবরই তাহলে শিলমোহর, যেখানে উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং এ অনুপস্থিতির হার প্রায় 25%। একেবারেই দেখো, উচ্চ প্রাথমিকের যে কাউন্সিলিং এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে যে নিয়োগের জন্য কাউন্সিলিং এর কথা বলা হয়েছিল, সেই কাউন্সিলিং কিন্তু পুজোর আগে শুরু হয়েছিল এবং প্রথম পর্যায়ের বা বলা যেতে পারে প্রথম দফার যে কাউন্সিলিং, সেই দুটি পর্যায়ে পুজোর আগে এবং পুজোর পরে হয়েছে এবং গতকাল সেই কাউন্সিলিং শেষ হয়েছে বাংলা মাধ্যমের জন্য। এবং সেখানে দেখা যাচ্ছে যে সংখ্যক চাকরি প্রার্থীদের কাউন্সিলিং এর জন্য ডাকা হয়েছিল, সেখানে কিন্তু অনুপস্থিত এবং চাকরি প্রত্যাখ্যানকারী চাকরি প্রার্থীদের সংখ্যা প্রায় 25%, মানে শতাংশের হারে। এখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কলকাতা টিভিতে আমরা কয়েকদিন আগে এই খবর দেখিয়েছিলাম। শুধু তাই নয়, সেই সময় কিন্তু আমরা এটাও দেখেছিলাম যে কাউন্সিলিং যেহেতু মেধা তালিকা থেকে প্রার্থীদের দেখে করানো হচ্ছে, সেই মেধা তালিকার কাউন্সিলিং এর কিন্তু প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। ফলত এই মুহূর্তে ওয়েটিং লিস্টে যে প্রার্থী তারা রয়েছেন, ফলত ওয়েটিং লিস্টের যে কাউন্সিলিং সেটি ডিসেম্বরের শেষের দিকে হবে বলে এসএসসি সূত্রে খবর ছিল। সেটিও কিন্তু জানা গিয়েছে যে হ্যাঁ, এবার কিন্তু ওয়েটিং লিস্ট থেকে অর্থাৎ অপেক্ষমান যে প্রার্থীরা রয়েছে তাদেরকে এবার ডাকা হবে কাউন্সিলিং এর জন্য। সেটি অবশ্যই ডিসেম্বরের শেষের দিকে কাউন্সিলিং শুরু হবে বলে আমরা জানতে পারছি। শেষ সপ্তাহে সব মিলিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে চাকরি নেওয়ার অনীহা বা বলা যেতে পারে এই 8 বছরের যে পুরনো প্যানেল, তাতে অনেক প্রার্থী কিন্তু বিভিন্ন পেশায় চলে গিয়েছে, বিভিন্ন জায়গায় অন্যান্য সরকারি চাকরি বা অন্যান্য জায়গায় তারা চলে গিয়েছে এতদিন ধরে অপেক্ষা না করে। যেই কারণেই কিন্তু এই যে 25% বা প্রায় 2000-এর ওপর যে অনুপস্থিতি এবং চাকরি প্রত্যাখ্যানের হার, সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং সেই কারণেই কিন্তু এসএসসি মনে করছে এবার তারা ওয়েটিং লিস্ট থেকে প্রার্থীদের ডাকবেন এবং সেটি অবশ্যই ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে কাউন্সিলিং শুরু হওয়ার কথা রয়েছে উচ্চ প্রাথমিকে। আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ শুভঙ্কর মণ্ডল, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। ট্যাব কাণ্ডে কড়া পদক্ষেপ স্কুল শিক্ষা দফতরের। চাকরি থেকে বরখাস্ত এক চুক্তিভিত্তিক শিক্ষক। ট্যাবের টাকা গায়েবের সঙ্গে শিক্ষকের নাম থাকায় বরখাস্ত। সূত্র মতে জানা গিয়েছে আরও কয়েকজন শিক্ষক শিক্ষিকার নাম রয়েছে ট্যাব কাণ্ডে। কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফে, যেখানে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এক চুক্তিভিত্তিক শিক্ষক, তাকে বরখাস্ত করা হয়েছে এবং এই ট্যাব কেলেঙ্কারির সঙ্গে সে যুক্ত রয়েছে এমনটাই কিন্তু খবর, যেখানে ট্যাবের টাকা গায়েব করার সঙ্গেই জড়িত রয়েছে শিক্ষক, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে, যার কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকজন শিক্ষক শিক্ষিকার নামও রয়েছে। মিড ডে মিলে মাথা পিছু নামমাত্র বরাদ্দ বাড়ালো কেন্দ্র। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে বরাদ্দ বাড়ানো হয়েছে। প্রাথমিকে 75 পয়সা বাড়ানো হয়েছে। প্রাথমিকে বরাদ্দ আগে ছিল 5.45 টাকা, বাড়িয়ে করা হলো 6.19 টাকা। উচ্চ প্রাথমিকে বরাদ্দ 8.17 পয়সা থেকে বেড়ে হলো 9.29 টাকা। এত কম বরাদ্দ বৃদ্ধিতে ক্ষুব্ধ বিভিন্ন শিক্ষক সংগঠন। কারা চালান এবং রাজ্যে কারা শিশুদের সম্পর্কে সচেতন, এ সম্পর্কে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে যে তারা আদৌ দেশবাসীদের কোনো মঙ্গল চান কিনা, বা এই কোমলমতি ছাত্রছাত্রীদের প্রকৃতপক্ষে কোনো উন্নতির জন্য তারা কোনো নিদান দিতে পারেন কিনা। এরকম নির্লজ্জ
সরকারগুলোর কাছ থেকে এই ধরনের জিনিসই আশা করা যায়, এবং আমরা আশা করি যে মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি সম্পর্কে তারা পুনর্বিবেচনা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা, তারপরও বেলাগাম হুমায়ুন কবির। দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ শোকজ করা হয়েছে ভরতপুরের তৃণমূল বিধায়ককে। মঙ্গলবার বিধানসভার বাইরে বিতর্কিত মন্তব্য করেন হুমায়ুন। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ করে হুমায়ুন কবিরকে শোকজের চিঠি পাঠানো হয়। তাকে 3 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। নেতৃত্বের কড়া বার্তার পরও বেলাগাম, বিদ্রোহী হুমায়ুনকে শোকজ তৃণমূলের। দল বিরোধী মন্তব্যের জের 24 ঘন্টার মধ্যেই শোকজ, কড়া হাতে দলীয় শৃঙ্খলা রক্ষার প্রথম পদক্ষেপ তৃণমূলের। বুধবার তৃণমূলের বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে শোকজ করা হয় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে। দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, 3 দিনের মধ্যে জবাবদিহি করতে বলা হয়েছে তাঁকে। শোকজ নিয়ে কি প্রতিক্রিয়া ভরতপুরের তৃণমূল বিধায়কের? আমি কোনো মন্তব্য করব না। দল ডিসিপ্লিনারি কমিটি তাদের অধিকার রয়েছে, তোমাদের অধিকার প্রয়োগ করে আমাকে যেসব পয়েন্টে সকোজ করছেন আমি যথাযথ সময়ে তেনাদের সম্মান জানিয়েই আমি সকোজের উত্তর। তৃণমূলে কাঁটা হুমায়ুনের অসন্তোষের সূত্রপাত সোমবার মুখ্যমন্ত্রীর বাড়িতে কর্মসমিতির বৈঠকে দলের রদবদল নিয়ে। বৈঠকে 3টি শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি হয়, যা নিয়ে গর্জে ওঠেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মঙ্গলবার বিধানসভার বাইরে বিতর্কিত মন্তব্য করেন হুমায়ুন। তিনি বলেন, যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেন তারাই শৃঙ্খলা রক্ষা কমিটিতে। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ফের ব্যাট ধরেন তিনি। ঠিক কি বলেছিলেন তিনি? এক শ্রেণীর লোকরা তাদের ক্ষমতা খর্ব হবে বলে এখন নেত্রীর কাছে গিয়ে রাত দিন কানের কাছে বলছে যে এই করেন না, এই করো না, এই করো না দিদি, এই করো না। সব থেকে যে ডিসিপ্লিন বেশি ভঙ্গ করে সেই ডিসিপ্লিন কমিটির বাইরে আমার মুখ বন্ধ করা যাবে না। যেহেতু তোমরা খাচ্ছ, তোমরা লুটছো, তোমাদের হাতে ঘা লাগবে। হুমায়ুন কবির খায়ও না, লুটেও না। আমি আশঙ্কা করছি এই ধরনের প্রভাবশালীদের মদতে আমি মুর্শিদাবাদে বেঁচে নাও থাকতে পারি, মার্ডারও হয়ে যেতে পারি। বিতর্ক চলছিলই। নেত্রীর নির্দেশে 24 ঘন্টা কাটতে না কাটতেই দল নিয়ে বিতর্কিত মন্তব্যে অস্বস্তিতে পড়তে হয় দলীয় নেতৃত্বকে। তাই কড়া হাতে দলীয় শৃঙ্খলা রক্ষার প্রথম পদক্ষেপ হুমায়ুনের শোকজ। কলকাতা টিভি। কতদিন বন্দী থাকবেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়? জামিন মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের। শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় ইডির ভূমিকায় উষ্মা প্রকাশ করেন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া। মামলার শুনানি সোমবার পর্যন্ত মুলতুবি করল শীর্ষ আদালত। বিচার ছাড়া দীর্ঘদিন জেলবন্দি রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডি মামলায় সাজার হার অত্যন্ত কম হওয়ার কথা উল্লেখ করে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ মামলা সংক্রান্ত আরও তথ্য পেশ করতে বলেন। মামলা শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেছে শীর্ষ আদালত। শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রশ্ন, কতদিন জেলে বন্দী থাকবেন তিনি? পাশাপাশি এদিন কলকাতা হাইকোর্টেও পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনটি শুনানি করার জন্য আবেদন জানানো হয়। মামলায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতি ডিভিশন বেঞ্চ দ্বিমত পোষণ করেছে। তাই মামলাটি এখন বিচারপতি তপব্রত চক্রবর্তীর কাছে বিচারাধীন। আদালতের শুনানির সময় পার্থর আইনজীবী বলেন, 2022 সালের 23শে জুলাই গ্রেপ্তার হওয়ার পর প্রায় 2.5 বছর বন্দী রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বয়স বর্তমানে 73 বছর। এই মামলার অবিলম্বে শুনানি শেষ হওয়ার সম্ভাবনা নেই। সর্বোচ্চ যত দিনের সাজা হতে পারে তার 3 ভাগের 1 ভাগ সময় ইতিমধ্যেই তিনি জেলে কাটিয়ে ফেলেছেন। মামলার সাক্ষীর সংখ্যা 183। মামলায় অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায় সহ একাধিক অভিযুক্ত ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন। অথচ পার্থ হেফাজত থেকে কিছুই উদ্ধার হয়নি। ইডির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যে তথ্য দেওয়া হয়েছে তা সঠিক নয়। অন্যদিকে ইডির পক্ষে বলা হয়, অভিযুক্ত অর্পিতার বাড়ি থেকে যে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে তা অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহতগি সুপ্রিম কোর্টকে জানান এইসব মিথ্যে। সংবাদ মাধ্যমের একাংশ দাবি করেছে, নিয়োগ দুর্নীতি মামলায় বিপুল পরিমাণ যে অর্থ উদ্ধার হয়েছে তার পেছনে মানিক ও অর্পিতার যোগ রয়েছে। তা এদিন নস্যাৎ করে দেন নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্য। সময় ইডির তরফ থেকে একটা অভিযোগ আনার চেষ্টা হচ্ছিল যে এই অর্থটা যেটা অর্পিতার কাছ থেকে উদ্ধার হয়েছে তার মধ্যে
পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা এবং মানিক ভট্টাচার্য এনরোল করেছে। কিন্তু সঙ্গে সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়, যিনি ওখানে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহতগি, তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলেছেন যে মানিক ভট্টাচার্য ইজ অলসো মাই ক্লায়েন্ট এবং দেয়ার ওয়াজ নেভার নো নেক্সাস বিটুইন দিস থ্রি, এবং এটা 2.5 বছরে কোনোদিন এই কথাটা আসেনি, প্রশ্ন। সুতরাং এই ভেগ একটা কথা এখানে বলবেন। বাট ইট ইজ আনফর্চুনেট দ্যাট মিডিয়া বলছে দ্যাট মুকুল রোহতগি is the lawyer of Partho Chatterjee. He claimed that there is a nexus between Partho, Orpita and Manik. This is unfortunate. নিয়োগ দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে কার্যত ব্যর্থ তা ক্রমশ প্রকাশ পাচ্ছে। ওই মামলায় ইতিমধ্যে জামিন পেয়ে গিয়েছেন একাধিক অভিযুক্ত, কিন্তু অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও জেলবন্দী। সরাসরি দুর্নীতিতে যুক্ত থাকার কোনো অভিযোগ এখনও প্রমাণ করতে পারেনি ইডি। কবে জামিন পাবেন তিনি, প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। কলকাতা টিভি। জমি রক্ষার দাবিতে ঝাড়গ্রামে শুরু আন্দোলন। ঝাড়গ্রামে লোভ দেখিয়ে জমি দখল করার অভিযোগ, আর তারই প্রতিবাদে জমি রক্ষা কমিটি আন্দোলন করে। জমি রক্ষার দাবিতেই ঝাড়গ্রামে শুরু হয়েছে এই আন্দোলন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে জমি রক্ষা কমিটি তারা এই প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অরূপ ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। অরূপ, ঝাড়গ্রামে সেখানে লোভ দেখিয়ে জমি দখল করার চেষ্টা করা হচ্ছে, সেই অভিযোগ উঠছে, যারই প্রতিবাদ সেখানে করা হচ্ছে জমি রক্ষার দাবিতে। কি দাবি তাদের, কি বলছেন? দেখো, যেটা আমরা জানতে পারছি, ঝাড়গ্রামে রয়েছে একটি স্পঞ্জ আয়রন কারখানা, আর সেই কারখানার বিরুদ্ধে অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা। তাদেরকে স্থানীয় মানুষজনের যেটা বক্তব্য, যে সেখানে তাদেরকে নানাভাবে প্রলোভন এবং হুমকি দিয়ে তাদের যেসব জমিগুলি রয়েছে সেই জমিগুলি দখল করার অভিযোগ উঠছে সেই স্পঞ্জ আয়রন কারখানার বিরুদ্ধে। কারণ সেখানকার গরিব মানুষরা তারা চাষের উপর নির্ভরশীল, কারণ তারা প্রতি বছর ধান এছাড়াও বিভিন্ন সবজি চাষ করেন, কিন্তু সেই চাষের জমিগুলো তাদের কাছ থেকে জবরদস্তি দখল করে নেওয়ার জেরে সেখানকার যে জমি রক্ষা কমিটি রয়েছে তাদের উদ্যোগে তারা একটি আন্দোলন গড়ে তুলছে। তাদের দাবি, জীবন দেবো তবে জমি ছাড়বো না। কারণ এই জমির উপর নির্ভরশীল মানুষজন, কারণ এমনিতে ঝাড়গ্রাম জেলার চাষবাসের উপর মানুষ নির্ভর করে সারা বছর দিন যাপন করে, কিন্তু তার সেই জমি যদি দখল করে নেওয়া হয় সেই ক্ষেত্রে তারা কিভাবে দিন কাটাবে তা নিয়ে যেমন আতঙ্কের মধ্যে রয়েছে, তেমনি সাধারণ মানুষজনও এই আন্দোলনে অংশগ্রহণ করে। বিশেষ করে ঝাড়গ্রামের যে শালগুড়া, কন্যাডুবা, মাটিহানা, গোকুলপুর সহ একাধিক গ্রামের যেসব চাষি এবং চাষ জমির মালিক এবং যারা স্থানীয় মানুষজন, তাদের উদ্যোগে এই আন্দোলন গড়ে উঠছে। মিনিমাম কম করে ওই এলাকার প্রায় 500 থেকে 700 জন মানুষ ওই আন্দোলনে অংশগ্রহণ করেন। অভিজ্ঞতা। ধন্যবাদ অরূপ তোমায়। অরূপ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। এরপর যে খবর দেবো আপনাদেরকে, হুগলির জিরাটে মিড ডে মিলের টাকা নিয়ে গড়মিলের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। জিরাটের পাঁচপাড়া কোবরো প্রাথমিক স্কুলে এই ঘটনা ঘটেছে। অভিযোগ স্বীকারও করে নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। দেবেশ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। দেবেশ, কি অভিযোগ উঠেছে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে? দেখো অভিক, তোমাকে জানাই, হুগলি জিরাটের কৌরব পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের টাকা হিসেবে গড়মিলের জন্য অভিভাবকরা এদিন স্কুলে বিক্ষোভ দেখায়। দেখো, স্কুল সূত্রে যেটা জানা গেছে, অভিযুক্ত প্রধান শিক্ষক রাজু দাস 2023 সালের ডিসেম্বর মাসে নিযুক্ত হন এই বিদ্যালয়ে। প্রথম কয়েক মাস নিয়মিত বিদ্যালয় এলেও পরবর্তীতে তিনি অনিয়মিতভাবে বিদ্যালয়ে আসতেন, যার ফলে বিদ্যালয়ের মিড ডে মিল প্রায় বন্ধের মুখে পড়ে যায়। কারণ ওই রাজু দাসের কাছে মিড ডে মিলের অ্যাকাউন্টের হিসাব থাকতো। এই প্রধান শিক্ষক না আসায় মিড ডে মিল প্রায় বন্ধের মুখে পড়ে যায়। যদিও স্কুলের অন্য শিক্ষকরা নিজেদের অর্থে কয়েকদিন মিড ডে মিল চালু রাখেন। এরপর শিক্ষকরা চালাতে না পেরে কমিটিকে জানায় এবং বাচ্চাদের যে যারা অভিভাবক তারা এসে বিক্ষোভ দেখায় এবং লিখিত অভিযোগ দেখায় বিডিওকে। যখনই অভিভাবকদের এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিডিও এবং শিক্ষা দপ্তরের আধিকারিকরা, তখন দেখা যায় 60,000 টাকার হিসাবে গড়মিল দেখা যায়।
যদিও প্রধান শিক্ষক রাজু দাস এ বিষয়ে কিন্তু প্রথমে তিনি মানতে চাননি, কিন্তু পরে কিন্তু তিনি স্বীকার করেছেন এবং তিনি মুচলেখা দিয়েছেন যে 60,000 টাকার গরমিল রয়েছে তিনি 2 খেপে সেটা দিয়ে দেবেন। অভিক, ধন্যবাদ। দেবেশ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। ঋণের কিস্তির টাকা দিতে দেরি হওয়ায় ঋণ গ্রহীতার তরুণী মেয়েকে হুমকি, ভয় এবং অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী তরুণী, এমনটাই অভিযোগ পরিবারের। ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহিরপুরের সর্বঙ্গ পাড়ায়। তদন্তে তাহিরপুর থানার পুলিশ। বেসরকারি একটি সংস্থা থেকে 20,000 টাকার ঋণ নিয়েছিলেন এক মহিলা। তার কিস্তি দিতে দেরি হওয়ায় বাড়িতে গিয়ে হুমকি এবং অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ ওই সংস্থার লোকজনের বিরুদ্ধে। পরিবারের দাবি, নিয়ম মেনে প্রতি সপ্তাহে কিস্তির টাকা পরিশোধ করছিলেন মহিলা, কিন্তু কর্মসূত্রে বাড়ির বাইরে থাকায় রবিবার কিস্তির টাকা দিতে পারেননি তিনি। তারপরেই বেসরকারি ওই সংস্থার 3 কর্মী রবিবার রাতে ও সোমবার সকালে দুবার ওই মহিলার বাড়িতে যান। তখন মহিলার মেয়ে বাড়িতে একাই ছিলেন। মেয়েকে গালিগালাজ করে ভয় দেখানো হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, তারপরেই ভয়ে ও অপমানে নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই তরুণী। তখন থেকে আমি 20,000 টাকা লোন নিয়েছিলাম, তাই রবিবারে 12টার সময় কিস্তি দিতে হয়। তাই আমি কিস্তি আজকে দিতে পারছি না। ওরা তো 50 টাকা ফাইন নিয়ে পরের দিন দিলে 50 টাকা ফাইন নেয়। আমি তো এক জায়গায় কাজ করি, আমি বেরোতে পারিনি, আমি আয়া সেন্টারে কাজ করি। আমি বলছি ঠিক আছে 50 টাকা ফাইন নেয়, আমি বাড়ি গিয়ে টাকা দেবো, ঘুরি ওদের আসলে বলিস। ওরা আমার মেয়েকে যা তা করে রাত্রিবেলা এসে বলে গেছে। বলে যাওয়ার পরেও হয়নি, সকালবেলা এসে আবার ওকে ধমকি দিয়েছে। ধমকি দেওয়ার পরে ও ভয় পেয়ে গিয়ে সুসাইড করেছে। গলায় ফাঁস দিয়ে ওই তরুণীকে ঝুলন্ত অবস্থায় দেখেন তার ভাই। উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বেসরকারি ওই সংস্থার 3 কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের মৃতের পরিবারের। ঘটনা তদন্ত শুরু করেছে তাহিরপুর থানার পুলিশ। রাজ্যের যেখানে সেখানে ব্যাঙের ছাতা মতো গজিয়ে উঠেছে এরকম ঋণদানকারী সংস্থা। সেগুলির বিরুদ্ধে এই ধরনের বিস্তর অভিযোগও ওঠে বিভিন্ন সময়। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। নবান্নর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ডাসা নদীর চরে বানানো হয়েছে গেস্ট হাউস। নদীর পাড়ের ম্যানগ্রোভ কেটে তৈরি হয়েছে দক্ষিণ হাওয়া নামক একটি গেস্ট হাউস। হদিশ নেই গেস্ট হাউসের মালিকের, নির্বিকার প্রশাসন। নদীর চরে গেস্ট হাউস, ম্যানগ্রোভ নিধন করে তৈরি গেস্ট হাউস, হদিশ নেই মালিকের, নির্বিকার প্রশাসন। রাজ্য প্রশাসন যেখানে সেচ দপ্তরের উপর দায়িত্ব দিয়েছে বেআইনি নির্মাণ ভাঙার, সেই নির্দেশিকা যেমন দক্ষিণ 24 পরগনার গোসাবা, মন্দারমণি সহ একাধিক জায়গা একেবারে ডাসা নদীর পাড়ে তৈরি হচ্ছে ঝা চকচকে রিসর্ট দক্ষিণে হাওয়া। আর সেখানে অবাধে নির্বিচারে ম্যানগ্রোভ কেটে সেই কংক্রিটের রিসর্ট তৈরি করা হয়েছে। টানা 1 বছর ধরে নদীর বুকে বেড়ে উঠেছে গেস্ট হাউস। প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও নদী পাড়ে কিভাবে বানানো হলো এই গেস্ট হাউস, উত্তর মেলেনি মালিকের তরফে। গেস্ট হাউসের কর্মীদের জিজ্ঞাসা করা হলে তাদের বক্তব্য, দক্ষিণ হাওয়া কোনো গেস্ট হাউস নয়, পথ চলতি মানুষের জন্য সামান্য বসার জায়গা। প্রতিটা মানুষ এসে বসে। নদী দখল করে যে রিসর্ট বানানো হয়েছে, না ওটা নদী রিসর্ট ইয়ে করে না, ওইটা যাত্রীরা বসার জন্য এটা করা হয়েছে। করা যায়, নদী দখল করে করা যায় কি? না যাত্রীদের বসার জন্য। এদিকে গেস্ট হাউস সম্পর্কে স্থানীয়দের জিজ্ঞাসা করা হলে প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তারা। কিন্তু কিছু বলার নেই তো এইখানে। এবার কেউ কারুর ভালো মন্দ সবাই আমাদের তো গ্রামে আছে, প্রধান আছে, আপনার মেম্বার আছে, তারা যদি না অভিযোগ জানায় আমরা আশেপাশের লোক আর কি জানিয়ে কি লাভ করবো বলুন। এলাকাবাসীর দাবি, প্রশাসন সব জানে, তারপরেও ক্ষমতা দেখিয়ে তৈরি হয়েছে এই গেস্ট হাউস। কিন্তু এখনো এই ঝা চকচকে রিসর্ট তৈরি হলো, প্রশাসন সব দেখে শুনে চুপচাপ। তাই সাধারণ বিশিষ্ট জনেরা চাইছেন দ্রুত প্রশাসন ব্যবস্থা নেই। উত্তর 24 পরগনার হাসনাবাদ থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। তিলোত্তমায় চিন্তা বাড়াচ্ছে গঙ্গা ভাঙন। দীর্ঘদিন ধরে বন্ধ ড্রেজিং, ফলে গঙ্গায় বাড়ছে পলির পরিমাণ।
যার জেরে যে কোনো সময়ে শুরু হতে পারে কলকাতায় গঙ্গা ভাঙন। এখনই ব্যবস্থা না নিলে নদীগর্ভে হারিয়ে যেতে পারে শহর কলকাতা। রাজ্য সরকার এবং কলকাতা পুরসভা শহর কলকাতাকে সুন্দর করে লন্ডনের আকারে গড়ে তুলতে চাইছেন, কিন্তু দিন যত গড়াচ্ছে গঙ্গার ভাঙন ততই প্রকট হয়ে উঠছে। এটা অলরেডি আমি পোর্ট ট্রাস্টকে একটা চিঠি দিয়েছি, মানে কমিশনার দিয়েছিলেন। এইটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পোর্ট ট্রাস্টের চেয়ারম্যানও বলেছেন যে এখানে এসে আলোচনা করবেন, এবং এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকেও আমাদের গভর্নমেন্টের তরফ থেকে পাঠানো হয়েছে যে একটা হিউজ ড্রেজিং এখানে না করলে গঙ্গা নিজের কোর্সটা চেঞ্জ করে যাচ্ছে, কলকাতার দিকে চলে আসছে, ওদিকটা পলি পড়ে যাচ্ছে। একটা হিউজ ড্রেজিংয়ের এখানে দরকার। দীর্ঘদিন ধরে এই বিস্তীর্ণ বরানগর থেকে শুরু করে আহিরিটোলা, বাগবাজার, শোভাবাজার, নিমতলা, ঘাট স্ট্রিট, এই পুরো এলাকা যত দিন যাচ্ছে তার পাড় কিন্তু ভাঙার সম্ভাবনা বাড়ছে এবং ভাঙছে। এখন নদীর বাঁক আছে, নদী সোজা নয়। একটাকে বলে কনকেভ আর একটাকে বলে কনভেক্স। কনকেভ বাঁক হচ্ছে সেই বাঁকটা যেখানে নদী ভাঙবে, আর কনভেক্স বাঁক হচ্ছে আরেকটা বাঁক যেখানে নদী তার পলিকে সঞ্চয় করবে। এখন যেহেতু কলকাতা শহর মানে সেই গঙ্গাসাগর থেকে যদি আমি এই পর্যন্ত ধরি, এই 150-60 কিলোমিটার রাস্তায় নদীর এই আঁকাবাঁকা চলার পথে নদী তার পাড়কে ভাঙার একটা স্বাভাবিক প্রবণতা আছে, বিশেষ করে জোয়ারের সময়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বিষয়টি নিয়ে চিঠি দিলেও এখনো পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা নেননি তারা। এটা মালদা মুর্শিদাবাদের ভাঙন প্রতিরোধ করা খুব কঠিন কাজ, কিন্তু যেহেতু এটাতে মূলত কাদা মাটি, এই পাড় যে হঠাৎ ভেঙে পড়বে তা নয়। এটা যেটা হচ্ছে ওখানে এটাকে বলে সাবসিডেন্টস, মানে বসে যাচ্ছে। হ্যাঁ, এই বসে যাওয়াটা আজ এই প্রযুক্তির যুগে থামিয়ে ফেলার দেওয়াটা খুব কঠিন কাজ নয়, এবং খুব যে বেশি ব্যয়বহুল তাও নয়। কিন্তু ফলে এটা একটা সামগ্রিক পরিকল্পনার দরকার। বুঝতে হবে যে কেন নদীটা এরকম করছে এবং কী প্রয়োজনীয় পদক্ষেপ আমাদের নিতে হবে। ফলে যে কোনো মুহূর্তে বড়সড় ভাঙন যদি শুরু হয় তাহলে শহর কলকাতার টালা থেকে টালির বিস্তীর্ণ অঞ্চল কিন্তু নদী গহ্বরে ঢুকে যেতে পারে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। যেহেতু কলকাতা পোর্ট ট্রাস্ট এই নদীটারকে ব্যবহার করেন এবং তাদের নৌ বাণিজ্য মূলত এই নদীটার নির্ভর, কলকাতা পোর্ট, হলদিয়া পোর্ট, ফলে এই একটা এরকমভাবেই তৈরি করা হয়েছে যে নদী পাড়ে কোনো রকমের নির্মাণ কাজ কোনো কিছু করতে গেলেই তাদের অনুমতি নিতে হবে। ক্যামেরা বিশ্বজিৎ বেড়ার সঙ্গে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।